আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো তোমরা। ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে আমাদের লাইভ ক্লাসের শুভেচ্ছা ও স্বাগতম। ইতোপূর্বে তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ থেকে পড়ানো হয়েছিল। আজকের মতো আমি নতুন একটি অধ্যায় শুরু করছি, সেটি হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রেরই সপ্তম অধ্যায় কার্যপত্র থেকে। এই কার্যপত্র তোমাদের পূর্বেই করানো হয়েছে এমন একটি বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। পূর্বে তোমরা করেছিলে রেওয়া মিল, যেটা নবম দশম শ্রেণীতেও তোমরা করেছো। সেই রেওয়া মিলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে কার্যপত্র। এই কার্যপত্রটা কি দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এই কার্যপত্র মূলত আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বের একটি বিষয়, যাকে আমরা ইংরেজিতে ওয়ার্কশিট বলতে পারি। এই কার্যপত্র কি? কার্যপত্র হলো একটি কার্য বিবরণী অথবা তালিকা। কিসের তালিকা? আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে মূলত এই তালিকাটি প্রস্তুত করা হয়। এটি হচ্ছে আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে একটি খসড়া করা হয়, যার দ্বারা আর্থিক বিবরণী প্রস্তুতে সহজ হয়। এই কারণে কার্যপত্র মূলত আমরা এই কার্যপত্রকে কোনো হিসাব বলতে পারবো না। তোমরা যে হিসাব চক্রের ধাপ পড়েছ, সেই হিসাব চক্রের ধাপের মধ্যে যে কয়েকটি ধাপ আছে, মোটামুটি 10টি ধাপ আছে। এই ধাপের মধ্যে কার্যপত্র একটি ধাপ। এই কার্যপত্রের এই ধাপের মধ্যে মূলত হিসাব চক্রের এই ধাপের মধ্যে কার্যপত্রের যেই ধাপটি আছে এটি ঐচ্ছিক লেখা আছে। আর ঐচ্ছিক কেন? কারণ এটি কোনো হিসাব নয়, এটি হচ্ছে একটি তালিকা অথবা খসড়া স্বরূপ। কিসের খসড়া? আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে একটি খসড়া তৈরি করা হয়। তোমরা একটু সাথে থাকো। এই কার্যপত্র প্রস্তুত করতে গিয়ে আমরা কয়েকটি ধাপ অনুসরণ করব। কি সেই ধাপ? কার্যপত্র প্রস্তুত করতে গেলে মূলত আমাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। শুরুতেই আমি এখানে যে অংশগুলো লিখব, দেখো, শুরুতে প্রতিষ্ঠানের নাম ও তারিখ। প্রতিষ্ঠানের নাম ও তারিখ। ছক অঙ্কন ও শিরোনাম তোমরা স্ক্রিনে দেখতে পাবে। শুরুতে আমরা কি তৈরি করব? প্রতিষ্ঠানের নাম উপরে লিখতে হয়। তোমরা জানো যে কোনো অঙ্ক করার আগে প্রতিষ্ঠানের নাম লিখতে হয়। এর নিচে যখন কার্যপত্র প্রস্তুত করা হবে সেটির তারিখ লিখতে হবে। এরপর ছক অঙ্কন করতে হবে এবং এই ছকের শিরোনাম লিখতে হবে। ছকটা কি আমরা একটু পরে দেখাবো। এই ছকের মধ্যে সাধারণত শুরুতেই থাকে ক্রমিক নং, তারপর হিসাব শিরোনাম, এরপর রেওয়া মিল। আমরা মূলত টাকার ঘরগুলোকে 5টি অংশে ভাগ করব। রেওয়া মিল থাকবে সমন্বয় সাধন এবং সমন্বিত রেওয়া মিল, বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এখানে যেভাবে লেখা আছে এগুলো হচ্ছে এক একটা পর্যায়ে। তোমরা এভাবে দেখলে হয়তো বুঝতে পারবে না। আমি ছকটি মূলত দেখাচ্ছি। দেখো, এখানে যে ছকটি দেওয়া আছে এটি একটি কার্যপত্রের ছক। এখানে সবার শুরুতে কি থাকবে? তারিখ। এরপর হিসাবের নাম। তোমাদের যে অঙ্কটি থাকবে এই অঙ্কের মধ্যে শুরুতে উদ্দীপকের মধ্যে একটি রেওয়া মিল দেওয়া থাকবে এবং নিচে কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া থাকবে। অর্থাৎ তোমরা যে আর্থিক বিবরণী প্রস্তুত করেছো সেই আর্থিক বিবরণীর মধ্যে যেমন উদ্দীপক থাকে এখানে ঠিক ওই রকমই একটি উদ্দীপক থাকবে। অর্থাৎ একটি রেওয়া মিল থাকবে বছর শেষের এবং নিচে কিছু সমন্বয়ের এন্ট্রি থাকবে। আর সমন্বয় কাকে বলে? বছরের মাঝখানে এই এন্ট্রিগুলো সমন্বয় করা হয়নি অথবা যোগ বিয়োগ করা হয়নি, এরকম যোগ বিয়োগ করা হয়নি এই ধরনের বিষয়গুলোকে বলা হয় যা সমন্বয় করতে হবে অথবা যোগ বিয়োগ করতে হবে, এমন কিছু এন্ট্রি নিচে দেওয়া থাকে। এগুলাকে আমরা সমন্বয়ের এন্ট্রি বলি। এই সমন্বয় হচ্ছে পরের ধাপ। দেখো, শুরুতে সেই রেওয়া মিল থেকে আমরা হুবহু দেখে এখানে তুলব এবং রেওয়া মিলের পর ওই সমন্বয়ের এন্ট্রিগুলো দিয়ে ডেবিট ক্রেডিট। দেখো, প্রত্যেকটি কলামেরই এক একটি ডেবিট ক্রেডিট আছে, দুটি দিক আছে।
রেওয়া মিলের ডেবিট ক্রেডিট, সমন্বয়ের ডেবিট ক্রেডিট। একইভাবে এই রেওয়া মিল আর সমন্বয় দুটি মিলে সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করতে হবে। রেওয়া মিল এবং সমন্বয় দুটি মিলে যোগ বিয়োগ করে সমন্বিত রেওয়া মিল তৈরি করতে হবে। ঠিক একইভাবে এই সমন্বিত রেওয়া মিল থেকে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এই দুই জায়গায় আমরা ট্রান্সফার করব। এন্ট্রিগুলো, টাকাগুলো আমরা দুই জায়গায় স্থানান্তর করব। এইভাবে আমরা কার্যপত্র প্রস্তুত করতে পারি। আমি বিস্তারিত পরবর্তী ক্লাসে আরও দেখাবো। আজকে মূলত এই অঙ্কটি করতে গেলে আমাকে বেশ কিছু প্রাথমিক ধারণা নিতে হবে। দেখো, শুরুতে দেয়া আছে মূলধন জাতীয় লেনদেন। তোমরা এটা সম্পর্কে জানো। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে ওই ধরনের লেনদেন যে লেনদেনের সুবিধা দীর্ঘ বছর ভোগ করা যায়, অর্থাৎ 1 বছরের উপরের যে কোনো সময় হতে পারে, সেটা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এমন সময়ে হতে পারে। সেটা একাধিক বছর এই লেনদেন থেকে সুবিধা ভোগ করা যায়, এমন লেনদেনগুলোকে আমরা বলতে পারি মূলধন জাতীয় লেনদেন। যেমন আসবাবপত্র ক্রয়, এই আসবাবপত্র ক্রয় করলে সেটা 20 বছরও ব্যবহার করা যেতে পারে। মূলধন আনয়ন, ঋণ গ্রহণ, এছাড়া রয়েছে বিনিয়োগ, এ ধরনের আরও অনেক এন্ট্রি রয়েছে যেগুলো মূলত আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আমরা আর্থিক বিবরণীর কয়েকটা পর্যায় সম্পর্কে জানি। কিছু এন্ট্রি বিশদ আয় বিবরণীতে যাবে এবং কিছু এন্ট্রি আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এই আর্থিক অবস্থার বিবরণীতে যে ধরনের এন্ট্রিগুলো যায় সেগুলোকে আমরা একসাথে বলতে পারি মূলধন জাতীয় লেনদেন। লেনদেনকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। আর মূলধন জাতীয় লেনদেন যেগুলো, সেগুলো আর্থিক অবস্থার বিবরণীতে যায়, কারণ এর সুবিধা দীর্ঘ বছর ভোগ করা যায়। আর এই কারণে এই মূলধন জাতীয় লেনদেন যেগুলো থাকবে রেওয়া মিলের মধ্যে, সেগুলো আমরা কোথায় লিখব? আর্থিক অবস্থার বিবরণীতে লিখব। এরপর দেখো মুনাফা জাতীয় লেনদেন কোনগুলোকে বলে। মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেনের সুবিধা 1 বছরের কম সময়েই শেষ হয়ে যায়, অর্থাৎ যে কোনো সময় হতে পারে, 0 থেকে 1 বছরের মধ্যে এই ধরনের লেনদেনের সুবিধা ভোগ করা শেষ হয়ে যায়। এই ধরনের লেনদেনগুলোকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলতে পারি। যেমন ক্রয় বিক্রয়, ভাড়া, বেতন, বিজ্ঞাপন, বিনিয়োগের সুদ, এগুলো কোথায় যায়? মুনাফা জাতীয় লেনদেনগুলো আমরা মূলত বিশদ আয় বিবরণীতে লিখি। মুনাফা জাতীয় লেনদেন আবার 2 ধরনের হতে পারে, মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রদান, অথবা মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয়গুলো যদি আমরা বিয়োগ করি তবে কি বের হবে? নিট লাভ অথবা নিট ক্ষতি বের হবে। এই কারণে বিশদ আয় বিবরণী থেকে আমরা এই মুনাফা জাতীয় লেনদেনগুলো লিখে এখান থেকে নিট লাভ অথবা ক্ষতি বের করব। মুনাফা জাতীয় ব্যয়ের চাইতে যদি মুনাফা জাতীয় আয় বেশি হয় তবে আমাদের কি বের হবে? নিট লাভ বের হবে। একইভাবে মুনাফা জাতীয় আয়ের চাইতে যদি মুনাফা জাতীয় ব্যয় বেশি হয় তবে নিট ক্ষতি বের হবে। আর এই নিট লাভ বা ক্ষতি দিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্ব নির্ণয় করব। এই দিক থেকে আমরা বলতে পারি এই মুনাফা জাতীয় লেনদেনগুলো মূলত বিশদ আয় বিবরণীর এন্ট্রি, বিশদ আয় বিবরণীর এন্ট্রি। এই কারণে রেওয়া মিলের মধ্যে এই ধরনের এন্ট্রিগুলো যদি থাকে, ক্রয় বিক্রয়, বেতন, ভাড়া, যেগুলো আয় এবং ব্যয়, এগুলোকে আমরা কোথায় লিখব? বিশদ আয় বিবরণীতে লিখব। এরপর দেখো সমন্বয় দাখিলা। এই কার্যপত্রের মধ্যে যে 5টি ধাপ লিখেছি একটু আগেই, শিক্ষার্থীরা আজকে যান্ত্রিক ত্রুটির কারণে, তোমাদের নেটওয়ার্ক সমস্যার কারণে আমি ক্লাসটি বিচ্ছিন্ন হয়েছিল। আমি আবার শুরু করছি। তোমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমি ঠিক এর পরের অংশ থেকে শুরু করছি। আমি পড়াচ্ছিলাম মূলত সমন্বয় দাখিলা। আর সমন্বয় দাখিলা কোনটাকে বলে একটু আগেও বলেছি। হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় অলিপিবদ্ধকৃত লেনদেনসমূহ সংশ্লিষ্ট হিসাব খাতের সাথে সমন্বয় সাধন করতে হয় অথবা যোগ বিয়োগ করতে হয়। আর এই যোগ বিয়োগ করার জন্য যে দাখিলা প্রদান করা হয় সেটিকে আমরা সমন্বয় দাখিলা বলি। অর্থাৎ রেওয়া মিল প্রস্তুতের পরও এমন কিছু এন্ট্রি থেকে থাকে যেগুলোকে মূলত আমরা সমন্বয় করিনি অথবা যোগ বিয়োগ করিনি অথবা হিসাবের সাথে এখনও সমন্বয় করা হয়নি। এমন লেনদেনগুলোকে মূলত সমন্বয়ের দফা বলে। আর এই লেনদেনগুলোকে ওই হিসাবের সাথে যোগ বিয়োগ করার জন্য যে দাখিলা প্রদান করা হয় সেটিকে আমরা সমন্বয় দাখিলা বলি অথবা সমন্বয় জাবেদা বলি। আর এই সমন্বয় জাবেদা অবশ্যই
তোমাকে আলাদা শিখতে হবে, অর্থাৎ সমন্বয় জাবেদাগুলো কীভাবে তৈরি করতে হয়। এ ধরনের লেনদেনগুলো তোমরা আগেও করেছো, সাধারণ জাবেদার সাথেও এগুলা ছিল কিছু কিছু। আজকে আমি বিশেষভাবে এটা দেখাচ্ছি। দেখো, আমি এক একটি লেনদেন দেখাবো, কতিপয় সমন্বয়ের উদাহরণ। এর মধ্যে দেখো, প্রথমেই আছে রেওয়া মিলে দেওয়া আছে অগ্রিম বিমা 50,000 টাকা। রেওয়া মিলে দেওয়া আছে অগ্রিম বিমা 50,000 টাকা। সমন্বয়ে বলা আছে অগ্রিম বিমার অর্ধেক নিঃশেষিত হয়েছে অথবা অতিক্রান্ত হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এমন লেনদেনকে আমরা কিভাবে হিসাবভুক্ত করব অথবা সমন্বয় জাবেদা করব কিভাবে? দেখো, যেই 50,000 টাকা উপরে বিমা সালামি দেওয়া ছিল, এই বিমার সম্পূর্ণ অংশ হলো আমি অগ্রিম দিয়ে রেখেছি একেবারে 50,000 টাকা। যখন এই সময়টা মেয়াদ অতিক্রান্ত হবে তখন এটার জন্য জাবেদা দিতে হবে। মেয়াদ অতিক্রান্ত হয়েছে কতটুকু অংশ? এই 50,000 টাকার অর্ধেক। উদাহরণস্বরূপ ধরো এখন মে মাস, এই মে মাসে আমি একবারে বিমা সালামি অগ্রিম দিলাম কত? 50,000 টাকা। অগ্রিম দিলাম 50,000 টাকা। কখন? কত সময়ের জন্য? মে এবং জুন, এই 2 মাসের জন্য। এখনও জুন মাস আসেনি, এই কারণে আমরা এই 2 মাসের বিমা সালামি একবারে দিয়ে দিলাম বিধায় এটাকে আমরা বলতে পারি অগ্রিম বিমা সালামি। যখন মে মাস অতিক্রান্ত হয়ে যাবে, জুন মাস আসবে, তখন এই মে মাসের জন্য একটা জাবেদা দিতে হবে, অর্থাৎ অর্ধেক সময় অতিক্রান্ত হয়ে গেছে। এর জন্য জাবেদা কিভাবে দিব আমি? কখনো এই ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের, যতটুকু অংশ নিঃশেষিত হয়েছে অথবা মেয়াদ অতিক্রান্ত হয়েছে সেটা যদি ব্যয় হয়, তবে ব্যয় সাধারণত কি হয়? ডেবিট হয়। তবে ব্যয়কে ডেবিটই করতে হবে। আর সেটি যদি আয় হয়, এমন যদি হয় আয় মেয়াদ অতিক্রান্ত হয়েছে, তবে আয় সাধারণত ক্রেডিট হয়, তখন আয়টাকে ক্রেডিটই করতে হবে। এখানে অগ্রিম বিমা কি? সম্পদ, আর বিমা সালামি এটা ব্যয়, এই কারণে ব্যয়কে ডেবিট করতে হবে। জাবেদা হবে, দেখো, বিমা খরচ ডেবিট কত টাকা? অর্ধেক, 25,000 টাকা। আর এই অগ্রিম বিমা সম্পদ বিধায় এটা রেওয়া মিলে ডেবিট পাশে দেওয়া ছিল। যখন আমি জাবেদা দাখিলা করব তখন এটাকে উল্টা পাশে লিখতে হবে, অর্থাৎ অগ্রিম বিমা ক্রেডিট হবে। বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। এরপর দেখো দ্বিতীয় অংশ, 2 নাম্বার লেনদেন। একটা সমন্বয় এখানে দেওয়া আছে, রেওয়া মিলে দেওয়া আছে ভাড়া খরচ 40,000 টাকা। ভাড়া খরচ কত? 40,000 টাকা। এটি কিন্তু সম্পদ নয়, এটা ব্যয়। কিন্তু সমন্বয়ে বলা আছে ভাড়া খরচের 1/4 হিসাবকালে খরচ হিসেবে দেখাতে হবে। ভাড়া খরচের 1/4 হিসাবকালে খরচ হিসেবে দেখাতে হবে। তার মানে 4 ভাগের 1 ভাগ খরচ হিসেবে দেখাতে হবে। খরচ তো আমার ওইখানে দেয়াই আছে, তাহলে 4 ভাগের 3 ভাগ অগ্রিম। এই কারণে এখানে এটার জাবেদা কি হবে? এখানে আমার খরচের জাবেদা হবে না, এখানে জাবেদা হবে অগ্রিম যতটুকু অংশ আছে ঠিক ততটুকুর জন্য জাবেদা হবে। 4 ভাগের 1 ভাগ যদি খরচ হয়, তবে অগ্রিম দেয়া আছে 4 ভাগের 3 ভাগ। এই হিসেবে 40,000 টাকাকে আমি 4 দ্বারা ভাগ করব, 3 দ্বারা গুণ করব, তাহলে বের হবে 30,000 টাকা। দেখো, অগ্রিম ভাড়া দেয়া আছে 30,000 টাকা। অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া খরচ রেওয়া মিলে ডেবিট ছিল, যেহেতু এটি ব্যয়, এটি উল্টা পাশে যাবে, অর্থাৎ ভাড়া খরচ হিসাব ক্রেডিট হয়ে যাবে। তার মানে জাবেদা হলো অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া খরচ হিসাব ক্রেডিট। তৃতীয় লেনদেন দেখো, রেওয়া মিলে এখানে দেয়া আছে মণিহারি 12,000 টাকা। রেওয়া মিলে মণিহারি কত দেয়া আছে? 12,000 টাকা। সমন্বয়ে বলা আছে মণিহারি হাতে আছে অথবা অব্যবহৃত আছে 7,000 টাকা। এখানে খেয়াল করার বিষয় হলো, যতটুকু অংশ অব্যবহৃত আছে তার মানে ব্যবহৃত হয়েছে কতটুকু অংশ। যতটুকু অব্যবহৃত আছে এটার জন্য জাবেদা হবে না, জাবেদা হবে রেওয়া মিলে যেটা ছিল 12,000, এটি অব্যবহৃত ছিল, এর মধ্য থেকে এখনও অব্যবহৃত আছে, অর্থাৎ বছর শেষে গিয়ে দেখলাম আমরা 7,000 টাকা এখনও অব্যবহৃত আছে। তার মানে ব্যবহৃত হয়েছে বাকি অংশ 5,000 টাকা। আর 5,000 টাকা ব্যবহৃত হওয়ার কারণে এটার জন্য জাবেদা হবে মণিহারি খরচ হিসাব ডেবিট আর মণিহারি হিসাব ক্রেডিট। কত? রেওয়া মিলে দেখো মণিহারি ছিল ডেবিট, আমি এখানে উল্টা পাশে লিখেছি মণিহারি হিসাব ক্রেডিট। কত টাকার জন্য? 5,000 টাকা, যতটুকু খরচ হয়েছে। এজন্য মণিহারি খরচ হিসাব ডেবিট আর মণিহারি হিসাব ক্রেডিট। এরপর দেখো আমাদের পরবর্তী সমন্বয় রেওয়া মিলে দেওয়া আছে মণিহারি খরচ। এর আগেরটায় তোমরা দেখেছো মণিহারি দেওয়া ছিল, আর এখানে খরচই দেওয়া আছে 18,000 টাকা।
যার মধ্য থেকে সমন্বয়ে বলা আছে মণিহারি হাতে আছে ৬,০০০ টাকা। আচ্ছা, মণিহারি খরচ যদি হয় ১৮,০০০ আর অব্যবহৃত আছে ৬,০০০, আমার রেওয়া মিলে দেয়াই আছে খরচ, এই জন্য খরচকে উল্টা পাশে নিতে হবে। আমি জাবেদা করব কোনটার জন্য? এখানে জাবেদা করতে হবে যতটুকু অংশ অব্যবহৃত আছে, এই জন্য অব্যবহৃত মণিহারির জাবেদা হবে। এটির জাবেদা হলো অব্যবহৃত মণিহারি হিসাব ডেবিট ৬,০০০, যতটুকু অব্যবহৃত আছে, আর মণিহারি হিসাব ক্রেডিট। এরপরের সমন্বয়, রেওয়া মিলে বিলম্বিত বিজ্ঞাপন দেয়া আছে। এই বিলম্বিত বিজ্ঞাপন এক ধরনের ভুয়া সম্পদ অথবা অলীক সম্পদ। আর অলীক সম্পদ কাকে বলে? যে সম্পদের বাস্তব মূল্য নেই, সেই ধরনের সম্পদগুলোকে আমরা বলতে পারি অলীক সম্পদ অথবা ভুয়া সম্পদ। আর এই বিলম্বিত বিজ্ঞাপন একটা ভুয়া সম্পদ এই কারণ এটার বাস্তব ভিত্তি নেই অথবা বাস্তব মূল্য নেই। বিলম্বিত বিজ্ঞাপন কাকে বলে? মূলত দেখো, আমরা রাস্তাঘাটে যে সাইনবোর্ড, ব্যানার অথবা টিভিতে যে অ্যাড দেই, এগুলো মূলত 1 বছরের জন্য আর 2 বছরের জন্য না। এমন কিছু বিজ্ঞাপন দেয়া হয় যেগুলো একাধিক বছর এর থেকে সুবিধা পাওয়া যায়। ধরো একটি সাইনবোর্ড লাগানো হলো, সেখান থেকে আমি খরচ করেছি 15,000 টাকা। ধরলাম এটার 3টি আর্থিক বছরের জন্য দেয়া আছে, সমন্বয়ে বলা আছে 3টি আর্থিক বছরের জন্য দেয়া আছে। এই ক্ষেত্রে আমরা কি করব? ধরতে হবে যে এই বিজ্ঞাপনটা 3 বছর ব্যবহার হবে। যখন আমার একটা হিসাবকাল 1 বছরের জন্য, আর এই 1 বছর যখন অতিবাহিত হবে তখন সেই 1 বছরের জন্য জাবেদা দিতে হবে। আর 1 বছর খরচ হলে তখন বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট। এই কারণে দেখো, বিলম্বিত বিজ্ঞাপন রেওয়া মিলে দেওয়া আছে 15,000, এর মধ্যে যদি 1 বছরকে আমি খরচ হিসেবে দেখাই, তার মানে এটার জাবেদা কি হবে? 3 বছরের টাকা হলো 15,000, তার মানে 1 বছরের 5,000, তার মানে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট 5,000 আর বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। এরপরের সমন্বয় দেখো, রেওয়া মিলে দেওয়া আছে বিজ্ঞাপন খরচ কত? 15,000 টাকা, কিন্তু সমন্বয়ে বলা আছে বিজ্ঞাপন 3টি আর্থিক বছরের জন্য। ঠিক ওর বিপরীত, একটু আগে সমন্বয়ে যেটি ছিল, উপরে দেয়াই ছিল বিলম্বিত বিজ্ঞাপন, আর এখানে রেওয়া মিলেই দেয়া আছে বিজ্ঞাপন খরচ। তার মানে এই খরচের মধ্য থেকে বিলম্বিত কতটুকু অংশ? যেহেতু 3 বছরের মোট বিজ্ঞাপন খরচ এখানে দেয়া আছে 15,000, তার মানে বিলম্বিত মানে পরবর্তী বছর সুবিধা ভোগ করা হবে এমন কয় বছর? 2 বছরের। এজন্য এই বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদা দিতে হবে। যেহেতু 15,000 টাকা 3 বছরের, তার মানে 2 বছরের কত টাকা? 10,000 টাকা। এই কারণে এটির আমরা জাবেদা দিব কিভাবে? বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট আর বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। এটার জাবেদা হলো বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদা। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট 10,000 আর বিজ্ঞাপন খরচ হিসাব ক্রেডিট। এরপরের যে সমন্বয় দেখো, রেওয়া মিলে দেওয়া আছে বিজ্ঞাপন খরচ 15,000, সমন্বয়ে বলা আছে বিজ্ঞাপন 3টি আর্থিক বছরের জন্য। এটি আমি আলোচনা করেছি। দেখো, রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত শব্দের অর্থ কী? অর্থাৎ যে সেবা আয়ের অংশটুকু এখনও উপার্জিত হয়নি। উপার্জিত শব্দের অর্থ কী? অর্থাৎ ধরো এখন মে মাস, এপ্রিল মাসের সেবা যেটা হয়ে গেছে সেটা কিন্তু আমার উপার্জিত হয়ে গেছে। এখন এমন সেবা যদি হয় যে সেবা আমি এখনও দেইনি, এমন সেবাকে আমরা কি বলতে পারি? অনুপার্জিত। ধরো জুন মাসের জন্য আমি সেবা আগেই দিয়ে ফেললাম, এটাকে আমরা কি বলতে পারি? অনুপার্জিত। অর্থাৎ সেবা আয়ের এখনও আমি উপযোগী হইনি, এই কারণে এটিকে অনুপার্জিত বলা যেতে পারে। অর্থাৎ সহজ ভাষায় আমরা বলতে পারি অনুপার্জিত শব্দের আরেক নাম হচ্ছে অগ্রিম। অর্থাৎ সেবা অগ্রিম দেয়া হয়ে গেছে, এটাকে আমরা একসাথে কি বলতে পারি? অনুপার্জিত সেবা আয়। আর এই অনুপার্জিত সেবা আয় দেখো তোমরা স্ক্রিনে, এখানে রেওয়া মিলে দেওয়া আছে 16,000 টাকা। আর সমন্বয়ে কি বলা আছে? সেই অনুপার্জিত সেবা আয়ের অর্থাৎ অগ্রিম সেবা আয়ের 6,000 টাকা অর্জিত হয়েছে। আমরা শুরুতে করেছিলাম বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ঠিক এটা একই রকম এনসি, কিন্তু এটি হলো আয় আর বিমা ছিল ব্যয়। আয়ের ক্ষেত্রে অনুপার্জিত সেবা আয় হচ্ছে দায়, আর এখানে অনুপার্জিত সেবা আয়ের যতটুকু অংশ অর্জিত হয়েছে, আমি বলেছিলাম আয় হলে সেটা আয় হিসেবেই দেখাতে হবে। এখানে সেবা আয় যেহেতু নর্মালি ক্রেডিট হয়, এই জন্য সেবা আয়কে ক্রেডিট করতে হবে। এটার জাবেদা হবে অনুপার্জিত সেবা আয় ডেবিট, আর সেবা আয় সাধারণত ক্রেডিট হয়, সেবা আয় ক্রেডিট হবে কতটুকু অংশ? যতটুকু অর্জিত হয়েছে। অর্জিত হয়েছে এখানে 6,000 টাকা, এই 6,000 টাকার জন্যই আমি দাখিলা দিব। এরপরের যে সমন্বয় দেখো,
লেখা আছে রেওয়া মিলে দেওয়া আছে সেবা আয় 15,000 টাকা, এই সেবা আয়ের 5,000 টাকা অনুপার্জিত হয়েছে। ঠিক এর আগেরটার বিপরীত, ওইখানে অনুপার্জিত সেবা আয় দেওয়া ছিল, আর এখানে রেওয়া মিলে দেওয়া আছে শুধু সেবা আয় কত, 15,000। সেবা আয় সাধারণত ক্রেডিট হয়, সমন্বয়ে বলা আছে অনুপার্জিত সেবা আয় 5,000 টাকা। এই ক্ষেত্রে আমরা কি জাবেদা দিব, ঠিক আগেরটার বিপরীত জাবেদা এখানে দিতে হবে। সেবা আয় সাধারণত ক্রেডিট হয়, এখানে সেবা আয় হবে ডেবিট। আর অনুপার্জিত সেবা আয় সাধারণত দায়, আর দায় হওয়ার কারণে এটা অবশ্যই ক্রেডিট হবে। কতটুকু, যতটুকু অনুপার্জিত রয়েছে 5,000 টাকা। এরপর দেখো পরের সমন্বয়ে বলা আছে মজুরি, ভাড়া, বেতন, বিজ্ঞাপন, কমিশন, অনেক কিছুই হতে পারে। এই সব ধরনের ব্যয় যদি বকেয়া থাকে তবে এটার জন্য আমরা সাধারণ জাবেদাই দিতে পারি, যদি ওটি সমন্বয় জাবেদা। এই ক্ষেত্রে আমরা কি জাবেদা দিব, জাবেদার ক্ষেত্রে শুরুতেই আমার ব্যয় আছে, এই ব্যয়কে ডেবিট করতে হবে। যদি বেতন থাকে তবে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। মজুরি থাকলে মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। ভাড়া থাকলে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। অর্থাৎ যত ধরনের ব্যয় আছে সেই ব্যয়কে ডেবিট করতে হবে এবং বকেয়া ব্যয়কে ক্রেডিট করতে হবে। পরের সমন্বয়ে বলা আছে দেখো ঋণের সুদ বকেয়া আছে কত টাকা, 2,000 টাকা। ঋণের সুদ সাধারণত কি, যত প্রকার দায় আছে দায়ের সুদকে আমরা বলতে পারি ব্যয়, আর সম্পদের সুদকে আমরা বলবো আয়। ঋণ হচ্ছে দায় আর ঋণের সুদ এটি হচ্ছে ব্যয়। যেহেতু ঋণের সুদ ব্যয়, এটি যদি বকেয়া থাকে ঠিক আগের এনসির মতোই এটির কি জাবেদা হবে, ব্যয়টা ডেবিট হবে। অর্থাৎ ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। এটি যদি বিনিয়োগের সুদ থাকতো, দেখো এখানে লেখা আছে, আমি একটু আগেই বলেছি সম্পদের সুদ অবশ্যই আয় হবে। সমন্বয়ে বলা আছে বিনিয়োগের সুদ অথবা সঞ্চয়পত্রের সুদ অথবা ডিবেঞ্চারের সুদ, এগুলো নর্মালি সম্পদ হয়। আর সম্পদের সুদগুলোকে আমরা কি বলবো, আয় বলবো। এটি বকেয়া আছে, আর আয় যদি বকেয়া থাকে তবে বকেয়া আয়টা ডেবিট হবে। দেখো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এই সুদ পাওয়া যাবে বিধায় এটাকে আমরা বলতে পারি প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট। আর এটি বিনিয়োগের সুদ হবে, সরি স্ক্রিনে ভুল লেখা আছে, জাবেদাটা হবে প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এটি হবে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। পরের সমন্বয়ে দেখো সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও বিল পাওয়া যায়নি। সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও বিল পাওয়া যায়নি। যেহেতু সেবা প্রদান করা হয়েছে, সেবা প্রদান করলে এটি আয়, আয় বিধায় এটাকে আমরা ক্রেডিট করব। আর আমরা টাকা পাবো বিধায় যার কাছে টাকা পাবো সেটাকে আমরা বলবো প্রাপ্য হিসাব অর্থাৎ দেনাদার। এই জন্য প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। পরের সমন্বয় বলা আছে বাকিতে বিক্রয় যা হিসাবভুক্ত হয়নি। এসব সম্পর্কে তোমরা আগে থেকেই জানো। বিক্রয় যদি বাকিতে হয় আমরা যার কাছে টাকা পাবো তাকে আমরা বলি দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তার কাছে টাকা পাবো বিধায় এটি সম্পদ, তাই প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। পরের সমন্বয়ে বলা আছে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো। এই অবচয় যে কোনো স্থায়ী সম্পত্তির উপর হতে পারে, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, অফিস সরঞ্জাম, এ ধরনের সম্পত্তির উপর যদি অবচয় ধার্য করা হয়, সব ধরনের অবচয়ের জন্য একটি জাবেদা। সেই জাবেদার নাম কি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, দেখো স্ক্রিনে লেখা আছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা, 1200 টাকা। পরের সমন্বয়ে বলা আছে দেখো সমন্বয়ে লেখা আছে প্রাপ্য হিসাবের উপর 3,000 টাকা আদায়যোগ্য নয়। আর যেটি আদায়যোগ্য নয় সেটাকে আমরা বলতে পারি অনাদায়ী পাওনা। অর্থাৎ যে পাওনা আর আদায় হবে না সেটাকে বলতে পারি অনাদায়ী পাওনা। আর অনাদায়ী পাওনা আমার জন্য ব্যয় অথবা ক্ষতি, এজন্য এটিকে ডেবিট করতে হবে। আর যার কাছ থেকে পেতাম অর্থাৎ দেনাদার অথবা প্রাপ্য হিসাব, সে ক্রেডিট হবে, সে কমে গেছে। এই কারণে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপরের সমন্বয় এখানে লেখা আছে প্রাপ্য হিসাবের উপর 2,000 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। এই জাবেদাটা তোমরা মনে রাখবে, সেটি হলো যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বলে সেই ক্ষেত্রে আমাকে জাবেদা দিতে হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এটি যদি কুঋণ সঞ্চিতি বলতো তবে আমরা লিখতাম কুঋণ হিসাব ডেবিট, কুঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট, শুধু ভাষা পরিবর্তন হবে। এরপর দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, এরকম জাবেদা তোমরা আগেও করেছো। যে পণ্য বিনামূল্যে বিতরণ করা হয় তার উদ্দেশ্য কি, উদ্দেশ্য অবশ্যই বিজ্ঞাপন। আর বিজ্ঞাপন যেহেতু একটি ব্যয়, তার মানে বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে। আর আমার পণ্য চলে গেছে প্রতিষ্ঠান থেকে, যে কোনোভাবে পণ্য চলে গেলে অবশ্যই ক্রয় হিসাব ক্রেডিট হবে।
এই কারণে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এরপর দেখো লেখা আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করেছে, এই কারণে মালিক যদি উত্তোলন করে অবশ্যই এটার মধ্যে জাবেদা দিতে হবে উত্তোলন হিসাব ডেবিট। আর প্রতিষ্ঠান থেকে কি উত্তোলন করেছে? পণ্য। পণ্য চলে গেলে আমি একটু আগেও বলেছি ক্রয় হিসাব ক্রেডিট হবে, এই কারণে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 1000 টাকা। পরের সমন্বয়ে বলা আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে। সমাপনী মজুত পণ্য কাকে বলে? প্রতিষ্ঠানে সারা বছর ক্রয়কৃত পণ্য ব্যবহার করার পর, বিক্রি করার পর যে কয়েকটি পণ্য অবশিষ্ট রয়েছে, অর্থাৎ বছর শেষে দেখা গেল আমার কিছু পণ্য রয়ে গেছে, সেই পণ্যগুলোকে আমরা বলতে পারি সমাপনী মজুত পণ্য অথবা বছর শেষের মজুত পণ্য। এই মজুত পণ্য যেহেতু একটি সম্পদ আমার রয়ে গেছে, তাই সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট করতে হবে। আর যখন ক্রয় করেছিলাম সেটি ক্রয় হিসাব ডেবিট করেছিলাম, এখন এটি ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। অর্থাৎ সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মূলধনের উপর সুদ ধার্য করতে হবে। যেহেতু মূলধন ক্রেডিট, সবসময় খেয়াল রাখবে যে কোনো এন্ট্রির সুদ ধার্য করতে বললে মূল এন্ট্রি যেদিকে হবে এর সুদ ঠিক বিপরীত দিকে হবে, অর্থাৎ মূলধন ক্রেডিট আর মূলধনের সুদ ডেবিট। এই কারণে জাবেদা হবে মূলধনের সুদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট 4000 টাকা। এরপর দেখো একই রকম এন্ট্রি উত্তোলনের সুদ ধার্য করা হয়েছে। তোমরা বুঝতেই পারছো উত্তোলন যেহেতু ডেবিট, উত্তোলনের সুদ কি হবে? ক্রেডিট হবে। এই কারণে জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। এরপর দেখো লেখা আছে সমন্বয়ে বলা আছে উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে, এটা আমি বলেছি। তাহলে দেখো আজকে আমি যে সমন্বয়গুলো আলোচনা করলাম মূলত এগুলো হচ্ছে কমন কিছু সমন্বয়, ব্যতিক্রম হাতে গোনা কয়েকটা আছে। তোমরা যদি এই সমন্বয়গুলো বাসায় প্র্যাকটিস করো, আশা করি কার্যপত্রের মধ্যে কোনো সমস্যা হবে না। কিছু বিশেষ এন্ট্রি ছাড়া মূলত এই কয়েকটি সমন্বয় আছে যেগুলো দিয়ে আমরা কার্যপত্র সমাপ্ত করতে পারবো। এই কারণে সমন্বয়ের এন্ট্রিগুলো অবশ্যই তোমরা বাসায় আরও অধ্যয়ন করবে। আশা করি তোমরা বাসায় যে উদাহরণগুলো আছে অথবা সমস্যামূলক প্রশ্ন আছে সেখান থেকে সমন্বয়গুলো দেখবে এবং আরও প্র্যাকটিস করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।